কি ভাবছেন হঠাৎ ব্যাডস অফ বলিউডকে গেম অফ থ্রোনসের সাথে তুলনা করে দিচ্ছে? মানে লোকজন তো লিটারালি কেলাবে ভাই। এবারে হতেও পারে বলিউডের প্রোডাকশন হাউসের মধ্যে যুদ্ধের জন্য বা ব্যাটল অফ বাস্টার্সে কোনো কানেকশন রয়েছে। ওয়েল, লেট ইট বি এ সাসপেন্স। 5 মিনিট পর ঠিক ক্লিয়ার হয়ে যাবে। 18 সেপ্টেম্বর নেটফ্লিক্সে রিলিজ করলো দ্য ওয়ান এন্ড অনলি দ্য কিং এর ছেলে আরিয়ান খান পরিচালিত দ্য ব্যাডস অফ বলিউডস। যদিও এখানে নেপোকিডদের যে নগরকীর্তন দেখলাম, এটাকে ড্যাডস অফ বলিউড বললে খুব একটা অবাক হতাম না। বাট ভাই, ফার্স্ট লুক, প্রিভিউ, টিজার, ট্রেলার সব দেখে নিয়েছি, শুধু ক্যামিওস ছাড়া আর কিচ্ছু খুঁজে পাইনি, নট ইভেন দ্য স্টোরি। মানে একসময় তো মনে হচ্ছিল এটা হয়তো কোনো স্পুফ সিরিজ হতে পারে বা ব্রেন রট টাইপের কিছু একটা। বাট যখন দেখে শেষ করলাম, I literally have a whole new different thoughts. মানে একটা টাইমে তো মনেই হচ্ছিল আখ্যা নেপোকিডস এক তরফ আর আরিয়ান খান এক তরফ। লাভ ইউ ম্যান। প্রথমে যদি কাস্টিং নিয়ে কথা বলি, তাহলে লিড রোলে রয়েছে কিল মুভির সুপারস্টার লাক্সা লালওয়ানি, যে এখানে বলিউডের আউটসাইডার নিউকামার। প্রথম সিনেমা সায়ারার মতো স্যালাব নিয়ে আসার পর সবাই তাকে স্টাইল করতে চায়, আর সেই আবির চ্যাটার্জির মতন শিবু নন্দিতার সাথে 3 বছরের চুক্তি করে ফেলে, আর পেছনে লাগে অনিক দত্ত। যাই হোক, এছাড়া রয়েছে রাঘব জুয়াল, ববি দেওয়াল, শায়ের বাম্বা, আনিয়া সিং, মোনা সিং, মানেজ পালমা, মনীষ চৌধুরী, আরশাদ ওয়ারসি, আর শাহরুখ খান, সালমান খান, আমির খান, করণ জোহর, রণবীর সিং, রণবীর কাপুর, ব্লা 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 ব্লা। এবারে যদি সিরিজের ইউএসপি নিয়ে কথাবার্তা বলি, তাহলে সেটা অবশ্যই পারফরম্যান্স। মানে যে যার নিজের ক্যারেক্টার একদম ফাটিয়ে দিয়েছে। ভাল লাগলো যে কেউ গাঝাড়া মনোভাব দেখায়, এন্ড যে দেখাতে পারতো তাকে স্ক্রিনে সবচেয়ে কম সময় রাখা হয়েছে। যদি আমি র্যাঙ্ক করি টপ 5 পারফরম্যান্স অফ দ্য সিরিজ, তাহলে 5 নম্বরে আসে রজত বেদি। চিনতে পারলেন না? सबकी इज्जत करेंगे तो लूटेंगे किसकी? अब बेचाना বহুদিন পর বলিউডে একটা ঠিকঠাক প্রজেক্টে কাজ পেয়ে রজত বেদি কিন্তু ফাটিয়ে দিয়েছে। মানে তার ক্যারেক্টারটা একটা বিশাল ইম্প্যাক্টফুল রোল প্লে করে। জাস্ট ইমাজিন, একটা প্রোডাকশন হাউসের সাথে 15 বছরের চুক্তি করার পর সে আর অন্য কোনো প্রোডাকশন হাউসে কাজ করতে পারেনি, কোনো সিনেমায় চান্স পায়নি, না কোনো প্রডিউসার, না কোনো অ্যাক্টর তার ফোন তোলে। ইভেন যার সাথে চুক্তি করেছিল সেও তার পেছনে লাথি মেরে তাকে বের করে দেয়। এত কিছুর মধ্যে ক্যারেক্টারটা কিন্তু তার হাল ছেড়ে দেয়নি। সে এখনো স্ট্রাগল করে যাচ্ছে, বড় বড় প্রডিউসার, নাম করা অ্যাক্টরদের পায়ে গিয়ে পড়ছে, অ্যান্ড তারপরে ওই ক্যারেক্টারটা দ্য ফানিয়েস্ট অফ দ্য ফিল্ম। মানে ভাবুন কতটা ক্যারেক্টার আর্ক নিয়ে রজত বেদি এখানে পারফরমেন্স দিয়েছে, অ্যান্ড বলবো প্রত্যেকটা মোমেন্টে সে কিন্তু ইম্প্যাক্টফুল, বিশাল ইম্প্যাক্টফুল, দারুণ লেগেছে আমার। নাম্বার 4 এ রাখবো লাক্সা লালওয়ানির পারফরমেন্স। এর অ্যাকশন এবং অভিনয় দক্ষতা তো আমরা কির মুভিতে অলরেডি দেখে নিয়েছি। এখানেও একজন অ্যারোগেন্ট নিউ কামার হিসেবে সে ক্যারেক্টারটাকে পুরোপুরি জাস্টিস দিয়েছে। ইমোশনাল সিনগুলি তো দুর্দান্ত, তবে ইন্টেন্স লাভ স্টোরি যদি সে কোনোদিন করে, সেখানে কতটা নিজেকে মেলে ধরতে পারবে সেটা নিয়ে আমার এখনো ডাউট রয়েছে, কারণ এখানেও সেম ভাবে তার পারফরমেন্স ল্যাক করছিল, সেই জন্য সে 4 নম্বরে। 3 নম্বরে রাখবো আনিয়া সিংকে। এখানে সে লাক্সা লালওয়ানি অর্থাৎ আসমান সিং এর ম্যানেজার। সত্যি কথা বলতে আমার পার্সোনালি মনে হয়েছে শায়ের বাম্বা যে হিরোইনের ক্যারেক্টার প্লে করেছে, তার জায়গায় যদি একে মেন হিরোইন দেওয়া হতো, একে অপূর্ব লাগতো। মানে এখানে গোটা সিরিজটাতে তো আমি জাস্ট যতক্ষণ ও স্ক্রিনে ছিল ততক্ষণ আমি তাকিয়েছিলাম। মানে নিজের চার্ম বা নিজের যে বিউটি সেটাকে পুরোপুরি ইউজ করেছে। তার ক্যারেক্টারের বিশাল কোনো ডেভেলপমেন্ট নেই, একের একটা ফ্ল্যাট ক্যারেক্টার, বাট তাও যেখানে যেখানে থেকেছে সেখানে কিন্তু পুরো স্ক্রিন জুড়ে নিজেকে পুরো লুটিয়ে দিয়েছে। ক্রাশ হতেই যাচ্ছিল, বাট সেখানে অ্যাজ দিস ইজ আ নেটফ্লিক্স সিরিজ, তো আমাদের সমকামিতা দেখাতেই হতো। তো সেখানে ভাই একটা সিন আছে, একটা এলজিবিটিকিউ সিন, একটা লেসবিয়ান কিস আছে। উফ। নাম্বার 2, দ্য ববি দেওয়াল 2.0। ভাই লোকটা কি করছে আশ্রমের পর থেকে, ওই একই রকম লুকে, এরকম মোটা দাড়ি, অ্যান্ড একই রকম ব্যাডাস একটা পার্সোনালিটি নিয়ে প্রত্যেকটা সিনেমাতে জাস্ট ফাটিয়ে দিয়ে যাচ্ছে। অ্যানিমেল হোক বা এখানে, মানে আমি জাস্ট যতবার ওকে দেখছি ততবার মনে হচ্ছে ভাই লোকটা নিজের উপরে কতটা খেটেছে। নিজের ডায়লগ ডেলিভারি, স্ক্রিন প্রেজেন্স, নিজের বডিকে কি বানিয়েছে। অ্যান্ড এখানে দ্য বিগেস্ট সুপারস্টার অফ বলিউড, মানে বলতে পারেন দ্য শাহরুখ খান অফ ব্যাডস অফ বলিউড। তো সেই ক্যারেক্টারটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। মানে যতক্ষণ স্ক্রিন প্রেজেন্স আছে আপনাকে ওই ওজনটা ফিল হবে, তার এন্ট্রিতে হোক, তার কথাবার্তায় হোক, তার হেঁটে চলাতে হোক, সব জায়গায়। আই মিন লুক অ্যাট দিস এন্ট্রি ম্যান। And the number 1, it had to be none other than রাঘব জুয়াল। ভাই ছেলেটা কোথা থেকে কোথায় নিয়ে চলে গেছে, পুরোটা নিজের দমে নিজের উপরে কাজ করে আজকে কোথায় ছিল, অ্যান্ড আজকে কি কি রোল করছে। এখানে তার ক্যারেক্টারটাকে যদি আপনি ভেঙে দেখেন, তাহলে ক্যারেক্টারের মধ্যে সব কিছু আছে। কখনো জিগরি দোস্ত, কখনো আন্ডারওয়ার্ল্ডের সাথে মজা মস্করা, কোনো সময় ফ্যান বয়িজম, কোনো সময় ইমোশনাল সিন, প্রত্যেকটা জায়গাতে যে ফাটিয়ে দিয়েছে। অ্যান্ড দ্য হিউমার, দ্য কমিক টাইমিং, দ্য পারফরমেন্স,
পারফেক্ট, মানে এর বাইরে আমি কাউকে ভাবতে পারিনি যে এই রোলটা কাউকে দেওয়া যেত, মানে যেন একে দেখেই লেখা হয়েছিল। হ্যাটস অফ টু ইউ। এবার যদি প্লট নিয়ে একটু কথাবার্তা বলি, তাহলে যেমনটা বলছিলাম, আসমান সিং তার প্রথম সিনেমা হিট হওয়ার পর ছোটবেলা প্রোডাকশনের সাথে পরপর 3টে সিনেমা সাইন করে দেয়, অ্যান্ড তারপর তার কাছে কল আসে দ্য কেজো করণ জোহরের, অ্যান্ড সে তাকেও হ্যাঁ বলে দেয় যে ফিল্মের হিরোইন অজয় তলবারের মেয়ে করিশ্মা তলবার। এবারে দ্য বিগেস্ট সুপারস্টার অফ বলিউড অজয় তলবার, সে চাই না যে তার মেয়ে আতিপাতি কোনো আসমানের সাথে ডেবিউ করুক, ইভেন সে এটাও চায় না যে আসমানের সাথে সে কোনো সম্পর্ক রাখুক, কারণ আসমান একবার তার মেয়েকে বলেছিল। डिफरेंस यही है कि जहाँ हमारे सपने पूरे होते हैं वहाँ इनका स्ट्रगल शुरू होता है। তো সে কি করে, সে সোডাওয়ালার পিছনে খোঁচা দেয়, এদিকে আসমানের বন্ধু আন্ডারওয়ার্ল্ডে ধমকি দেখিয়ে সোডাওয়ালার সব কন্ট্রাক্ট ছিঁড়ে ফেলে দেয়। এই আন্ডারওয়ার্ল্ডের সাথে আসমানের কানেকশন জানতে পারে করণ জোহর, অ্যান্ড সে তার সিনেমা থেকে আসমানকে লাথি মেরে বের করে দেয়। এতে কি হয় না, আসমানের কাছে 3টে সিনেমা রইলো সোডাওয়ালার, না করণ জোহরের সিনেমা রইলো, और অজয় তলবারের মেয়ের সাথে যে লাভ অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছিল সেটাও গেল, কারণ অজয় তলবারের মেয়েকে তার বয়ফ্রেন্ড তার জন্মদিনের পার্টিতে প্রপোজ করে, অ্যান্ড সি সেড ইয়েস। এতটা ছিল 4th এপিসোড অব্দি গল্প, মানে এখানে গ্ল্যামার, স্যাটায়ার, হিপোক্রিসি সব মিলে একটা জমজমার ব্যাপার, মানে কিভাবে যে 3 ঘন্টা 3.5 ঘন্টা পেরিয়ে গেলাম লিটারালি বুঝতে পারিনি। অ্যান্ড দেন 4th এপিসোডের পর স্ট্যান্ডার্ডটা এখান থেকে এখানে নিয়ে আসে, এরকম ভাবে পড়ে যায়। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। যেরকমটা হয়েছিল গেম অফ থ্রোনসে। দ্যাটস হোয়াই আই সেড হঠাৎ ব্যাডস অফ বলিউডকে গেম অফ থ্রোনসের সাথে তুলনা করে দিচ্ছে। খারাপ দিকে তো এরপরে ঢুকবো, তার আগে ভালো দিকগুলো আরেকবার বলে নি। ভালো দিকের জন্য রয়েছে 3টে সি: কমেডি, কাস্টিং অ্যান্ড দ্য ক্যামিওস। কমেডি কাস্টিং নিয়ে তো বললাম, বাট দ্য ক্যামিওস, এখানে হ্যাটস অফ করতেই হবে আরিয়ান খানকে, কারণ এখানে বিশাল বড় বড় অ্যাক্টরদের নিয়ে সে কাজ করেছে। ছোট ছোট রোল হলো, বাট তাদের যারা এই ফিল্ডে কাজ করে তারা খুব ভালো করে জানে যে তাদের হ্যান্ডেল করা খুব কঠিন কাজ, অ্যান্ড সে সেটাকে এত সুন্দরভাবে ইউজ করেছে। প্রত্যেকটা ক্যামিওস ছোট 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 স্ক্রিন প্রেজেন্স হলেও সেগুলো যথেষ্ট ইম্প্যাক্টফুল। যেগুলোর বড় ক্যামিওস আছে সেগুলো তো ইম্প্যাক্টফুল অবশ্যই, বাট ছোটগুলো যেরকম দিশা পাটানের বডি শোয়িং, অর্জুন কাপুরের ওভার অ্যাক্টিং, আমির খানের যে কোনো জিনিস নিয়ে আলোচনা শুরু করে দেওয়া, সালমান খানের বুলশিট ক্যামিও, বাট দ্য শো স্টিলার অফ দিস ক্যামিওস ওয়াজ no, শাহরুখ খান তো ছিলই, বাট আই এম টকিং অ্যাবাউট দ্য মেন ম্যান, দ্য ইমরান হাশমি। মানে ওইখানে যখন রাঘব জুয়ালের সাথে ইমরান হাশমি দেখা হচ্ছে, আমি জাস্ট ওখানে কেঁদে ফেলছিলাম। যেভাবে রাঘব জুয়াল ওখানে ফ্যান বয়জম দেখিয়েছে, যেভাবে চোখ ছলছল করে যাচ্ছিল, আমি লিটারালি এখানে বসে আমি সেম জিনিসটা ফিল করছেন যে আমি যদি ওই জায়গায় থাকতাম আমি কি করতাম। উফ, লাভ ইউ ইমরান হাশমি, লাভ ইউ। पहले भी कहा है, अब भी कहूंगा और मरते दम तक कहता रहूंगा, साला अक्खा बॉलीवुड एक तरफ, इमरान हाशमी एक तरफ। आई लव यू सर। 4 নম্বর এপিসোডের পর থেকে মনে হয় সিরিজটা হয়তো অন্য কেউ লিখেছে, বা হয়তো এখান থেকেই আরিয়ান খান লেখা শুরু করেছে। I'm just kidding, man. Chill. Or am I? তো এখান থেকে গল্প শিফট হয়ে একটা আননেসেসারি মেলোড্রামা, একটা আনরিয়ালিস্টিক অ্যাকশন সিকোয়েন্সের দিকে চলে যায়। আই ডোন্ট নো হোয়াই, অ্যান্ড সেইগুলো আপনার হঠাৎ করে মনে হবে যে আপনি কোথায় চলে এলেন। এগুলো কোনো দরকার ছিল না, প্রত্যেকটা জিনিস আপনার ফেক মনে হবে। অ্যান্ড আপনার যে বন্ডিংগুলো মা ছেলের মধ্যে, বা বাবা মেয়ের মধ্যে, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, প্রত্যেকটা বন্ডিংয়ের মধ্যে কোথাও আপনার ইমোশন ফিল হবে না। আপনার জাস্ট লিটারালি মনে হবে যে মানে আপনাকে মেনে নিতে হবে যে ইট লিটারালি হ্যাপেন্ড। অ্যান্ড এখানে সিরিজটা মার খেয়েছে একটা দুর্দান্ত সিরিজ হওয়ার থেকে। তবে এই যে এত ক্যাওস, এটা কেন হলো, কি সমস্যা অজয় তলবারের এই আসমান সিংকে নিয়ে, এই সবের উত্তর দেওয়ার জন্য লাস্টে রয়েছে একটা টুইস্ট। জানা যায় আসমানের আসল বাবা ইজ নান আদার দ্যান টাং 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 দা অজয় তলবার। ফাক, মানে আমি ওখান থেকে লিটারালি শুয়েছিলাম, আমি উঠে বসে গেছি। वाह क्या फ्लिप क्लाइमैक्स है, एकदम से वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। এত কিছু, এত মারপিট, রক্তারক্তি, এত গাড়ি ব্রিজ ভেঙে দেওয়া, এত কিছু, মানে লিটারালি ভাই বোন লাস্ট অব্দি। আমি তখন বিশ্বাস করে নিয়েছি, আপনারাও বিশ্বাস করে নেবেন, দিস ইজ গেম অফ থ্রোনস। তবে একটা জিনিস বলতে পারি যে এটা দ্য অ্যাকচুয়াল টাইটেল অফ দ্য সিরিজ দ্য বাস্টার্ডস অফ বলিউডকে একদম জাস্টিফাই করে। আমার মনে হয় যে ঠিক আছে, টুইস্ট তুমি যেরকম খুশি দিতে পারো, বাট সেই জন্য প্লটটাকে একটু আরো ভালোভাবে সাজানো যেত। মেবি শায়দ তব তক ভাই কো চড় গিয়া থা। Talking about the main man, the director of the series, Aryan Khan. Did I like him? Absolutely yes. ভাই মনেই হবে না যে এটা তোর ফার্স্ট কাজ। লুক অ্যান্ড ফিল ওয়াইজ ইট লুক সো প্রিমিয়াম, ইট ফিলস সো প্রিমিয়াম। মানে আপনার যখন প্রথম 4টে এপিসোড দেখবেন, আপনি ওই ওয়ার্ল্ডে লিটারালি চলে যাবেন। যেভাবে সে তার
হিউমারকে অ্যাড করেছে, যেভাবে সে প্রত্যেকটা ক্যারেক্টারকে ইউজ করেছে, প্রত্যেকটা ক্যামিওসকে ইউজ করেছে, আপনার প্রত্যেকটা জায়গাতে মনে যাবে ইটস সো ওয়েল রিটেন। অ্যান্ড এর থেকেও বড় কথা, একটা ফ্রেশ আইডিয়া, একটা জেনজি মনোভাব, ডার্ক হিউমারকে যেভাবে প্রেজেন্ট করেছে, যেভাবে ইউজ করেছে, যেভাবে জোক মেরেছে, আপনার প্রত্যেকটা কনটেক্সট বুঝতে পারবেন, আপনি প্রত্যেকটা আপনার ফানি লাগবে অ্যান্ড আপনি লিটারালি নিজে নিজে হাসবেন। অ্যান্ড এটাই তো গোটা সিরিজটার মোটিভ, অ্যান্ড সেটা আপনি ফিল করতে পারেন। তো আমি আরিয়ান খানের জন্য বিশাল বিশাল হ্যাপি। অ্যান্ড আমার মনে হয় যে সে যদি ভবিষ্যতে ঠিকঠাক জিনিসে কাজ করতে পায়, সে আমাদের বিশাল বিশাল জিনিস দেবে, যেটাকে সেই জনারে আমরা পছন্দ করব। মানে আমি আরিয়ান খানকে তো 8-9/10 দিতে রাজি আছি। মানে আই মিন এই সিনটা দেখুন। I am part of NCT and I'm not a part of Bollywood. But he is. पकड़ इसको। You get it right? তো এই ছিল আমার ব্যাটস অফ বলিউড নিয়ে বিশাল একটা চর্চা। আপনাদের কিরকম লাগলো সেটা আপনারা কমেন্টস এর মধ্যে জানান। আমি ছিলাম শান্তনু, আপনারা দেখলেন ফাইনালি বাঙালি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তব তক কে লিয়ে গুড বাই।